পরম প্রেমময় শ্রী ঠাকুর, শ্রী পরমা, শ্রী বর্দা এবং শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের আমি রায় এবং জয়গুরু জানাচ্ছি সবাইকে। এই মুহূর্তে আমাদের সমাজে দেখবেন কিছু যা চলছে সেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। খুন, ধর্ষণ, রাহাজানি, তারপরে অনৈতিক কাজকর্ম ইত্যাদি, এইগুলো বন্ধ করার জন্য আইন কানুনের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু আইন কানুন আসলে এসব বন্ধ করতে পারে না, যেটা আমরা দেখেছি। এটা বন্ধ করতে গেলে আমাদের গোড়ায় হাত দিতে হবে, মানুষের কোয়ালিটি যাতে ভালো হয় সেটা করতে হবে। দেশ স্বাধীন হওয়ার আগে ঠাকুর বলেছিলেন দেশের নেতাদের, ডেকে ডেকে বলেছিলেন, তোমরা দেশ স্বাধীন করতে চাইছো করো, কিন্তু জনগণের যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু একই থাকবে দেশ স্বাধীন হওয়ার পরেও। যদি মানুষকে ভালো রাখতে চাও তাহলে মানুষের কোয়ালিটির উন্নতি করতে হবে, কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এখন নেতারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কি করে কোয়ালিটি ইমপ্রুভ করব। ঠাকুর বলেছিলেন বিবাহ সংস্কার করতে হবে, কারণ বিবাহটার উপরেই ডিপেন্ড করে সন্তান ভালো হবে না মন্দ হবে। কারণ হচ্ছে বিবাহটা হওয়া উচিত সবর্ণ বিবাহ, সবথেকে শ্রেষ্ঠ বিবাহ। যেমন বিপ্রের সঙ্গে বিপ্রের বিয়ে হবে, ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়ের বিয়ে হবে, বৈশ্যর সঙ্গে বৈশ্যর বিয়ে হবে, শূদ্রর সঙ্গে শূদ্রর বিয়ে হবে। কিন্তু গোত্রটা অবশ্যই আলাদা থাকবে। অনেকে গোত্র সম্পর্কে মোটেই সচেতন না। বিয়ের বাসরে যাওয়ার পরে জানা যায় মেয়ে পক্ষ মানে মেয়েটা কোন গোত্রে, ছেলেটা কোন গোত্রে। ঠাকুর বলছেন একই গোত্রে বিয়ে হলে সেই যে সন্তান আসবে তাদের থেকে সেই সন্তান রোগগ্রস্ত হবে, কারণ তারা আসলে একই ফ্যামিলির লোক, স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। আর যদি ঠাকুর বলছেন যদি কোনো কারণে আলাদা গোত্র সম্ভব না হয় তাহলে দেখতে হবে এই দুটো পরিবারের জন্য অন্তত 7টা জেনারেশনে কোনো বিয়ে হয়নি সেটা সুনিশ্চিত করতে হবে, তাহলে মন্দের ভালো। আর বর্ণ অবশ্যই এক হইতে হবে, সবর্ণ বিবাহ আলাদা গোত্র এটা শ্রেষ্ঠ বিবাহ। এবং যদি প্রজনন বিধি মেনে সন্তান উৎপাদন করা হয় তাহলে মানুষের ঘরে মানুষ আসবে না, দেবতা আসবে। মানুষের বাচ্চা না হয়ে দেবতা জন্মগ্রহণ করবে মানুষের ঘরে, তখনই সমাজটা কিন্তু ভালো মানুষের মানে দেবতায় ভরে যাবে। আর যদি সবর্ণ বিয়ে সম্ভব না হয় তাহলে অসবর্ণ বিবাহ বলে সেটাকে। সেই ক্ষেত্রে অবশ্যই ছেলেটা থাকবে উচ্চ বর্ণের এবং অন্যান্য দিক দিয়েও ছেলেটা শ্রেষ্ঠ থাকবে মেয়েটার থেকে, তাহলে সেটা হবে অনুলোম বিবাহ। অনুলোম বিবাহের সন্তানরাও দেব শিশু হিসেবে জন্মগ্রহণ করবে। যদি উল্টো হয় মেয়েটাই বর্ণের দিক দিয়ে এগিয়ে শ্রেষ্ঠ ছেলেটার থেকে বা অন্যান্য লেখাপড়া ইত্যাদির দিক দিয়ে মেয়েটাই এগিয়ে, তখন সেটা হবে প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ যদি হয়, প্রতিলোম বিবাহের সন্তান ভুল করবে, ধর্ষণ করবে, পকেট মারবে, চুরি করবে, ডাকাতি করবে, সংসার ভাঙবে, দেশ ভাঙবে, রাজ্য ভাঙবে। ওরা ভাঙার জন্যই পৃথিবীতে আসে। যার জন্য ঠাকুর বলছে যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে তার পরিবারে একটা প্রতিলোম বিয়ে ঢুকিয়ে দিয়ে চুপচাপ থাকো, একটা প্রতিলোম বিবাহই ওর বংশটাকে ধ্বংস করে দেবে ঠাকুর বলছেন। এবং একটা প্রতিলোম বিয়ে যদি কোনো ফ্যামিলিতে হয় 32টা জেনারেশন সাফার করে, এটা বড় সাংঘাতিক বিষয়। কাজে কোনো অবস্থাতেই যাতে প্রতিলোম বিবাহ একটাও না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের শিষ্য ছিলেন, তিনি এটা শুনে বলেছিলেন যে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা দেশে আইন করে দিব যে আপনার এই বিবাহ বিধি মেনেই সারা ভারতবর্ষে বিবাহটা চলবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশ স্বাধীন হওয়ার আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রয়াত হয়েছেন, তিনি এই কাজটা করে যেতে পারেননি। কাজেই আমরা যারা আছি সৎসঙ্গী তাদের এই বিষয়টা প্রচারে নিয়ে আসতে হবে যাতে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সমাজে। যদি সেটা হয় তার সুফল পেতে হয়তো 20 বছর সময় লাগবে, কারণ বাচ্চাটা বড় হওয়ার পরে তো সেটা বোঝা যাবে সেটা দেবতা হলো না কি হলো। আর ঠাকুর বলছেন আবার সত্যযুগ চাই। যদি বিবাহ বিজ্ঞান মতো বিবাহগুলো হয় আবার সত্যযুগ প্রতিষ্ঠিত হবে, ঠাকুরের স্বপ্ন পূরণ হবে, আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।